ওখানে আমাকে 2000 টাকা বিক্রি করে দিল ওই দিদির কাছে। আমাকে হুমকি ধুমকি দিছে, আমার অনেকের ছবি ছাড়িয়ে দিবি। ওই ওসি আমার নাম্বারটা টিপে রেখে দিল, রাখার পরে পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখন ওসি পছন্দ হয়েছে, প্রেম করবো। আরে ওসি মানুষ সময় গেলে তো ধরে দেন। 2টা কাজ করবো, 1000 টাকা দিয়ে আসবো। ভালো আছে, ছোট আছে। মালের বোতল ভিডিও ফুটেজটাই ওদের কাল, অন্য কিছুই নেই। মাঝে মাঝে রাত্রে শুলে আর কোলে ফাইটে মন যায় মরে যায়। টিম আন্ডারকভার তাদের আজকের আয়োজনের নাম দিয়েছে আধারের বন্দিনী। পুরো আয়োজন জুড়ে আমরা আপনাদেরকে শোনাবো নিষিদ্ধ অন্ধকারের কিছু বিশুদ্ধ মানুষের গল্প, জানাবো নিয়তি তাদের সঙ্গে কি নিষ্ঠুর খেলায় মেতেছে। সেই সাথে আলোকে নিকষ অন্ধকার বানানো মুখোশধারীদের মুখোশ খুলে ফেলবো টেনে হিঁচড়ে। আধারের এই বন্দিনীর বাবা মার দেয়া আদরের নাম আছে, কিন্তু নারীত্বের প্রতি সম্মান দেখানোর দায় এবং দায়িত্ব নিয়ে টিম আন্ডারকভার তার নতুন নামকরণ করেছে গোলাপ। প্রেমের টানে বাংলাদেশের দক্ষিণের একটি ছোট্ট শহর থেকে ঢাকা আসে গোলাপ। তারপর কি হয়? সম্পর্ক হয়, ওখান থেকে এক পর্যায়ে আমার বিয়ে করে। বিয়ে করার পরে আমি জানতাম না যে অন্য কোনো ব্যবসা করে কি এসব কিছু আমি জানতাম না। কিছুদিন আগে উনি আমার এক বন্ধু ওনার বন্ধুর বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে ওনার আরও বন্ধু বান্ধব ছিল, ওখান থেকে আমার অনেক খারাপ কাজ করায়, সেখান থেকে উনি ভিডিও করে রাখে। বিয়ে নারী পুরুষের জীবনের সবচেয়ে প্রেমময় আর সুখকর অভিজ্ঞতা, কিন্তু যে ভ্রমর গোলাপের জীবনে বিয়ের পয়গাম নিয়ে এসেছিল সেটা ছিল প্রতারণার মাকড় জাল। উনি যে আপনাকে যে বিয়ে করলো, আমরা তো একটা কাগজ দেখলাম আর কি, ওইটা তো ধরেন আসলে কোনো বিবাহ না। হ্যাঁ, ওটা আমি আর কি পরে যা জানছি, যে কিছুদিন আগে জানছি, ওটা কোনো মানে বিয়ের কাগজ না, নোটারি। আমি তো আর অত কিছু বুঝতামও না, জানতামও না। ওটা আমারে দিয়েছে, বলছে যে এটা বিয়ের কাগজ, আমি সেটাই বিশ্বাস করছি। যারা এই হতভাগীর মুখের কথায় আস্থা ও বিশ্বাস রাখতে পারছেন না, তাদের জন্য এই দালালিক প্রমাণ দেখুন। 19/7/2012 সালে আরমান মোল্লা নামের একজন দালাল এবং প্রতারকের সাথে নোটারি বিবাহ হয় গোলাপের। সরকারি নথি বলছে আরমান মোল্লার বর্তমান বাড়ি নারায়ণগঞ্জ জেলার ঝাউচর গ্রামে, পেশায় ড্রাইভার। কিন্তু সে আসলে ড্রাইভার নয়, প্রতারক চক্রের সক্রিয় সদস্য। পরে যা শুনছি যে উনি আরো অনেক মেয়ের এরকম করছে। একটা নাম আছে লিমা, ওনার বাড়ি যে ফরিদপুরের ওই পাশে, মেয়েটার এরকম করছে। গোলাপের গল্পে একটু কমা দিয়ে এবার বলবো আধারের আরেক বন্দিনী বকুলের গল্প। 2 মাসে, হ্যাঁ মাত্র 2 মাসে 2000 টাকায় 14 বার বিক্রি হয়েছে সে। তার রোমহর্ষক জীবনের গল্প তার মুখেই শুনুন। আমি দেশের বাড়ি থেকে নিউজ পেয়ে আসছি, আসার পরে চাকরির জন্য আসছি ঢাকাতে নতুনে। আসার পরে এক রাকিব নামের এক ছেলের হাতে পড়ছি। রায়শাবাজার কোর্ট আছে না, ওইখানে আমাকে বিক্রি করে দিল ওই দিদির কাছে। দিদির কাছ থেকে 2000 টাকা আনছে, তখন আমি ঢাকাতে নতুন আসছি। গায়ে কাঁটা দিচ্ছে, ভাবছেন মানুষের ভাগ্য এমন হয়? গল্পের বাকি অংশ দেখলে ও শুনলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, কারণ আধারের এই বাসিন্দাদের জীবন ট্র্যাজিক উপন্যাস বিষাদ সিন্ধুর চেয়েও বিষাদময়। দিদির বাসায় 15 দিন 1 মাস রইলাম ওইখানে, পরে আবার পূরণ হয়ে গেছি। পূরণ হওয়ার পরে ওই যে আঙ্গুরি নামের এক মহিলার কাছে দিদি আবার বিক্রি করে দিল। কত টাকায়? 2000 টাকা বিক্রি করে দিল। পরে আঙ্গুরির কাছ থেকে ওই যে নীলু খালার কাছে দিছে। গোলাপ এবং বকুল এরা কেউ এই নিষিদ্ধ জীবনের আধারের পথ স্বেচ্ছায় বেছে নেয়নি, নিতে বাধ্য হয়েছে। একজন প্রেমে প্রতারিত হয়ে অন্যজন জীবিকার তালাশে। আমি অনেক চেষ্টা করছি, পরে মানে আমার মারধর করতো অনেক, আর ওই যে ভিডিও ফুটেজ দেখানোর কথা বলতো। এবার দেখাবো তারা কেন নিষিদ্ধ জীবন থেকে বিশুদ্ধতায় ফিরতে পারছে না। তাদের যারা জিম্মি করে রেখেছে তাদের প্রধান অস্ত্র এই গোপন ভিডিওগুলো। দেখুন কিভাবে সেগুলো ধারণ করা হয়। ভিডিও করা আছে, তারা বলছে যে আমি যদি কোথাও বলে দিই বা ই করি তাহলে আমাকে রাস্তাঘাট থেকে ধরে নিবে, আমাকে হুমকি ধুমকি দিছে, আমার অনেকের ছবি ছাড়িয়ে দিবে। ছাড়িয়ে দিলে তো আমার বাইরে দেখা গেছে
ফেসবুক চালায়, বোনেরা চালায়, ভাইয়ারা চালায়, মামুরা চালায়, তাহলে তো আমার মানে যে শেষ। এই বই তো কিছু বলতে পারতাছি না, আর কইতে পারতাছি না। বকুল আর গোলাপের মতো মধ্যবিত্ত সংসারের মানুষগুলো কিভাবে নিষিদ্ধ সমাজে আসে সে গল্প তো জানা গেল। এবার চলুন অনুসন্ধানের চরকায় নতুন সুতো কাটি, অর্থাৎ দেখাই এই জগৎ থেকে তারা কেন বেরোতে পারে না, তার কারণ অনুসন্ধান করি সবাই মিলে। বকুল কিংবা গোলাপরা প্রায়ই পুলিশের হাতে ধরা খায়, নিয়ে যাওয়া হয় থানায়। তখন পুলিশ তাদের সাথে কি ধরনের আচরণ করে তার ছোট্ট একটু নমুনা শুনুন তাদের মুখে। ওই সময় তো আমাদের ওসি চালান দিয়ে দিবে, চালান দিয়ে দেবে, দেখে দারোগার বললে যে কিছু টাকা দেন, দারোগায় কিছু বললে যে কিছু টাকা দেন, আপনার সাইরে দিই। পরে 5,000 টাকা দিলাম, পরে দারোগা আমাদের সাইরে দিল। পরে ওই ওসি আমার নাম্বারটা টিপে রেখে দিল, রাখার পরে পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখন ওসির পছন্দ হয়েছে, প্রেম করবো। প্রেম করবো কি ধরনের কথা বলে আপনার সঙ্গে? সে বলে আসো দেখা করি, আসো চা নাস্তা খাই, আসো এনজয় করি। কোন থানার ওসি আপনার, নাম কি? এই যে আনিসুল্লাহ, এই যে যাত্রাবাড়ি থানার। তাহলে এরপর আমি বললাম যে আপনার সাথে প্রেম করবো কিসের জন্য? আপনি তো আমাকে বাসা থেকে নিয়ে ধরে নিছেন, 5,000 টাকা নিছেন, ঘুষ খাইছেন, আবার কি, আবার আপনার সাথে কি সম্পর্ক? পরে আমাকে অন্য দারোগা দিয়ে ফোন করে, তুমি কোথায় কোথায় আমার সাথে এনজয় করবে, দারোগারা এনজয় করবে। আমি বলছি আমি কোথায়, আপনার কাছে তো আমার কৈফিয়ত দেওয়া লাগবে না, ধরতে বললে পরে মজাটা বুঝাবো। আমাকে ঠেট দেয়, বারবার ঠেট দেয়। তাদের কথা আসলে সত্য নাকি নিজেদের বাঁচাতে মিথ্যার ফুলছড়ি, সেটা প্রমাণে এবার মাঠে টিম আন্ডারকভার। পুলিশ, যারা মানুষ ও আইনের রক্ষা কবচ, তারাই পাচার ও দেহ ব্যবসা সিন্ডিকেটের মূল হোতা, এই বিষয়টি প্রমাণের দায়িত্ব নেয় আমাদের গল্পের অন্যতম চরিত্র বকুল। কাশবন ঘেরা নির্জন রোমান্টিক পরিবেশে টিম আন্ডারকভার ও বকুল। মুখের কথা প্রমাণে প্রথম টোপ ফেলা হয় মুঠোফোনে। একটু ব্যাক করেন তো, আপনার সাথে আমার কথা আছে। 15 মিনিট পরে? কোথায়, থানাতে আপনি? ঘড়ি ধরে ঠিক 15 মিনিট অপেক্ষার পর ফোনের ওপারে থাকা প্রেমিক কাম দালাল পুলিশ কর্মকর্তার ফিরতি ফোন আসে বকুলের ফোনে। শুরু হয় মধুর আলাপন। হ্যাঁ স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কালকের তো ফোন করছেন আসার জন্য, আসতে তো পারলাম না। আজকে তো আসতে চাইছিলাম। মালিবাগ থেকে গুলিস্তান দিকে রওনা হয়েছেন কি স্যার? আজকে কি আমার মার্কেট করে দিবেন? সেদিনকার তো টাকাও দিলেন না, 200 টাকা দিলেন, ব্যাগও কিনে দিলেন না। হ্যাঁ, তাহলে আজকে কি মার্কেট করে দিবেন স্যার? হ্যাঁ, আপনি বললে আসবো। হ্যাঁ, আপনি একটা দারোগা মানুষ হইয়া। হ্যাঁ হ্যাঁ রে, ওসি মানুষ, সময় কালে তো ধরে দেন পুলিশের হাতে। প্রায় 20 মিনিটের ফোন আলাপে আরো অনেক দেহাত্মবাদী কথাবার্তা আছে, কিন্তু সেগুলো গণমাধ্যমে প্রকাশ উপযোগী নহে। বুদ্ধিমান দর্শক প্লিজ সেগুলো বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে বুঝিয়ে লন। আমি যদি দৌড় না দিতাম তাহলে তো আমার দৌড়িয়েই নিত পুলিশে। সে যাই হোক, আলাপ শেষে দেখা করার জন্য কি রকম বেচেন এই পুলিশের এই কর্মকর্তা, সেটা শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, তা আসতেছি 1 ঘন্টা পরে। হ্যাঁ, এখন আসতে আছি। আপনি কোন জায়গায় দাঁড়াবেন? পার্টি অফিসের সামনে। আজকে কি আপনার থানায় ডিউটি নেই? ঠিক আছে তাই স্যার, এখন আমি তো রাখি, আপনার সাথে আমি পরে আসতেছি, এসে কথা বলতেছি। ফোন ডেটিং এর পর এবার চারিচক্ষু মিলনের পালা, অর্থাৎ পুলিশের মাঝারি কর্তার সাথে আমাদের গল্পের অন্যতম চরিত্র বকুলের দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। এবার একটু প্রেম করার সুযোগ দেই বকুল ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টরকে। কি মজা পাচ্ছেন? নিশ্চয়ই পাচ্ছেন, এবং ভাবছেন রক্ষক কিভাবে ভক্ষক। টিম আন্ডারকভারের অনুসন্ধান ঝুলিতে এরকম আরো অনুসন্ধানী বিনোদন আছে। সেগুলো দেখতে, শুনতে এবং জানতে হলে অপেক্ষা নয়, প্রতীক্ষা করুন। বিরতির ক্ষণিক বিরহ শেষে ফিরছে টিম আন্ডারকভার।
বিরতির বাধা ডিঙিয়ে ফিরেছে টিম আন্ডারকভার। চলুন তাহলে আমরা ফিরে যাই লিয়াকত আর বকুল অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সেই কর্মকর্তার ডেটিং জোনে। আড়ি পাতি তাদের কথাবার্তায় আর ওত পেতে দেখি তাদের প্রেমিক যুগল কর্মকাণ্ড। এই দৃশ্যগুলো দেখানোর উদ্দেশ্য কিন্তু অন্য। কি সেটা জানেন? আমরা প্রমাণ করব আসলে ভাগ্যাহত সব নারীরা কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোলুপ মাঝারি কর্তার দ্বারা আরো বেশি করে আঁধারের বন্দিনী হয়। বকুলের গল্প এখানে শেষ নয়, মাঝামাঝি বলতে পারেন। তবে বকুলদের জীবনে যে সুখ সহ্য হয় না তার একটা উদাহরণ দেব। সে গল্প প্রচন্ড নির্মমতার, নিষ্ঠুরতার আর যন্ত্রণার। একটা দুঃসংবাদ আসে টিম আন্ডারকভারের কাছে। 5 জন মিলে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে বকুলকে। খবর পেয়ে তার বাসায় টিম আন্ডারকভার। তখন বকুল জানায় তার নির্মম কাহিনী। পরশুদিন আমাকে ডাকছে, আসছে। কে কে ডাকছে? আমির ডাকছে। আচ্ছা, আমির কে? এই বাড়িওয়ালা। আচ্ছা, আর কি তার পরিচয় আছে? হ্যাঁ, সে আমাকে বিক্রি করে দিয়েছিল। পরে আমি ডাকছে, আসছি। আসার পরে ওইখানে লোকজন ছিল 4-5 জন। তারা আমার সাথে জোর করে আমাকে নির্যাতন করে। এরপরে পরে আমি পুলিশ ডাকছি। পুলিশ ডাকার পরে পুলিশে কিছু হয় নাই। পরে হে যে পুলিশ ডাকছে, সেই পুলিশে আমাকে এই এলাকা ছেড়ে যেতে বলছে। সত্যতা যাচাইয়ে তাকে পাল্টা প্রশ্ন করা হয়, কেন গেলেন সেখানে? আমি তো যাইতে চাই না, আমাকে তো মার দিছে। আমি কিন্তু একটা থাবড়ও দিছে। এই যে আমার থাবড় এখনো ফুলে রয়েছে। এই যে এই দেখেন, এটা একটু না ক্লোজ হয়। এই যে থাবড় দিছে, এই যে দেখেন, এই যে দাগ খালো রয়েছে। এই যে জোর করে আমার নিয়ে গেছে। এই যে আচ্ছা, এখনো আমি শরীর লড়াইতে পারিনি। এই যে পাও ফুলে গেছে। আমি এর সাথে অনেক দরাদরি করছি। কোথায় মারছে? পায়ে একটু দেখান তো। এই যে পাও ফুলা, এই যে পায়ের পাড়া দিতে পারিনি। এই যে গাড়ের রক এই ফুলে গেছে, গুছাইছে যে ফুলে গেছে। এই যে দাগ খালো, এই যে চামড়া উঠে গেছে। আলাপচারিতায় বকুলের অভিযোগ, তাকে যে বিক্রি করেছিল তাদেরই একজন বর্তমানে তার বাসার মালিক টাকা দিয়ে নাকি থানা ম্যানেজ করে ফেলেছে। ওসি কালকে টাকা খাইছে 20,000। আমির বউ দিয়ে আসছে বলে টাকা ওসিরে 20,000। ওসি আমার এই এলাকায় থাকতে মানা করছে। নিজে বলো না, ওই যে দারোগায় বলে গেছে এখানে যে শুনুন মা, আপনারাও একটা নারী মানুষ, মেয়েদের উপরে মায়া দেওয়া আছে, আমাদেরও বোন আছে। তো ওসি কিন্তু কালকে টাকা খাইছে। আপনি 5,000 দেবেন আর বাড়িওয়ালা 50,000 দেবে। বাড়িওয়ালার কথাই ওসি শুনবে। আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি তো গরিব, আমার কোনো থাকার স্থান নাই, টাকা পয়সা নাই। এখন এর দিনে কি আমি বিচার পাবো না? অভিযোগ অনুযোগের সত্য মিথ্যে যাচাইয়ে যাত্রাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় বকুলকে, তবে অবশ্যই আমাদের পরিচয় গোপন রেখে। অভিযোগ করতে গিয়ে খুব একটা সমাদর মেলে না। ডিটি অফিসার তেমন একটা পাত্তা না দিয়েই ওসি নেই এই অজুহাতে সন্ধ্যায় আসতে বলে বিদায় করে দেন আমাদের। ম্যাডাম যেহেতু বলছে চুপ থাকার জন্য, চুপ থাকে। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় ওসিকে ফোন করে আবারও যাত্রাবাড়ি থানায়। তখনও নিষিদ্ধ সমাজের বাসিন্দা বকুলকে হতে হয় অপমানিত, মুখোমুখি হতে হয় নানা অনাকাঙ্ক্ষিত প্রশ্নের। আপনি তো আমাকে এখনো খারাপ পথে আমাকে পান নাই। আপনি এখন নিজের আপনার ক্ষমতার দূরে আমাকে ধরে আনছেন। আমাকে কি বলতেছেন? আপনি একটা আইনের লোক, আপনার কাছে হ্যাঁ, এখন বাইরেলা আমার সাথে বিশ্বাস করছে, আমার ইজ্জতের উপরে হাত দিছে, আমার বিক্রি করে দিচ্ছে। বাইরেলা আমার সাথে খারাপ কাজ করছে। এখন এটা পরশুদিন, এটা সেদিন আপনি থানায় আসলেন না কেন?
তখনও পরিচয় গোপন রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ফিরে আসে টিম আন্ডারকভার এবং মনে মনে বুঝতে পারে আসলে এভাবেই বকুলদের মতো ভাগ্যহত নারীদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি বলছি আমার কোনো কথা শুনবেই না। কিন্তু তার কান্না মুছতে আর ধর্ষিতার বিচার চাইতে এবার গণমাধ্যম কর্মীর দায়িত্ব নিয়ে যাত্রাবাড়ি থানায় টিম আন্ডারকভার। সেই নারীর আরেকটু অভিযোগ হচ্ছে সে থানায় এসে হেল্প চেয়েছে। হেল্প চাইলে সে কেন, যে থানায় এসে হেল্প চাইবে তাকে হেল্প করবে, কিন্তু তাকে হেল্প করা হয়নি। তার সাথে আমাদের কি কোনো ঝগড়া আছে, বিবাদ আছে, মনোমালিন্য আছে? আপনার সাথে দেখা করতে আমি একবার সাথেও আনছিলাম, সেদিন তাকে আমি চালান দিই না, যেহেতু অন্য একটা আনসারের সাথে, আনসার ওয়াইফের সাথে ছিল, এই জন্য আমি চালান দিই না। এত ওই দিনে আমি চালান দিয়ে দিই। সে ইতিপূর্বে এই থানায় কয়েকবারে, এই থানার মাধ্যমে কয়েকবার এই অসামাজিক কার্যকলাপের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়েছে। কিন্তু মানে সে বলছে যে সে এসে, আর সে তো অনেক কিছুই বলতে পারে না ভাই, তার তো চরিত্র বলতে কিছু নেই, সে তো অনেক কিছুই বলতে পারে। পুলিশের চোখ ফাঁকি দেয়া খুব কঠিন, কারণ তারা প্রশিক্ষিত বাহিনী। তাই আমাদের দেখেই তিনি চিনে ফেলেন যে ছদ্মবেশে আগেই আমাদের দেখেছেন তিনি, তাই ভরসা গোপন ক্যামেরা। ভালো কিছু করেন ভাই, ভালো মানুষ নিয়ে করেন, যাদের সমাজের পরিচিতি নেই, যারা অকাম করে তাদের নিয়ে কলগার যে এনে রাখতে সে এনে দেয়, তার নিয়ে যদি করেন, এটা তো পুলিশ সাংবাদিক একটা লিয়াজ হয়, কিন্তু এটি আমাদেরও তো খারাপ লাগে। এবার একটু অনুসন্ধানের ফোকাস বদলাতে চাই। পরিসংখ্যান বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 400 নারী এবং শিশু ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হচ্ছে। এবার দেখায় পাচারের আগে তাদেরকে কিভাবে অচ্যুত করা হয়। অনুসন্ধান সহযোগী মারফত খবর আসে রাজধানীর মিরপুরে রিল্যাক্স নামের একটি আবাসিক হোটেলে প্রতারিত কয়েকজন নারীকে পাচারের অপেক্ষায় রাখা হয়েছে। তারই প্রেক্ষিতে যথাযথ নিয়ম মেনে অভিযোগ জানিয়ে চিঠি লেখা হয় পুলিশের কাছে। তারপর কাঁচা খবরকে পাকা করতে আমাদের দুজনকে প্রথমে পাঠানোর উদ্যোগ। আমার এক বন্ধুরে আপনার নাম্বারটা দিয়ে পাঠাইতেছি, ও আপনার ওই যে করবো 1000 টাকা দিয়ে আসবো। ভালো আছে, ছোট আছে নি? ভালো আছে ভাই, সেরকম সমস্যা নাই। ফোনে দেয়া তথ্য অনুসারে সেই হোটেলে পৌঁছানো, তারপর রুমটুম ঠিকঠাক শেষে তথ্যের সত্যতা সুরতহাল আর টুকটাক আলাপে আমরা নিশ্চিত হয়ে ফিরে আসলাম। এরপর উদ্ধার অভিযান পরিচালনায় মিরপুর থানা পুলিশের কাছে ধর্ণা দেয়া। নির্দিষ্ট মেয়ে বলতে আমাদের কাছে খবর আসছে যে এখানে বিভিন্ন মেয়েদেরকে আটক রেখে নির্যাতন চালায় এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় পাচার করে দেয়, ভারত সহ দেশের বিভিন্ন জায়গা পতিতালয়। আচ্ছা ভাই, আসুন। অভিযোগ জানানোর প্রায় আধা ঘন্টা পর পুলিশ হাজির। তারপর শুরু হয় অভিযান রিল্যাক্স হোটেল। কিন্তু বাস্তবতা কি জানেন, এ ধরনের আবাসিক হোটেলে খুব একটা মানবিক মন নিয়ে পুলিশ অভিযান পরিচালনা করতেই আসে না, যার প্রমাণ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আটকে থাকে সব নারীদের সম্পর্কে পুলিশের অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য। আপনি একটা জিডি করছেন, জিডির উপর কি আইনগত ব্যবস্থা নেওয়া আমার এটা বলেন। চলে যাই। আপনার দেখা দরকার, আপনি দেখছেন তো? দেখছি মেয়েদেরকে প্রত্যেকের বাবার ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবেদন করছি। আমি আপনার একটা কথা বলি, আপনি সবকিছু ভিতরে যান, মনে করেন একটা মেয়ে সে স্বেচ্ছায়, তার আপনি কি ফিরিয়ে দেবেন? না, স্বেচ্ছায় কেউ আপনি তারা এখান থেকে হোটেল নামাই দেবেন, আর হোটেলে যাবেন, সবার দায়িত্ব আপনি নিয়ে নেন। আপনি আমি থানায় নিয়ে যাই, আপনি সবার দায়িত্ব নেবেন, সবাইকে ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। কি ফ্যামিলি সাপোর্ট সেন্টার আছে, সেখানে দেন। তার বাপ মার কাছে সাপোর্ট সেন্টার ছাড়া। সে যাই হোক, পুলিশের আপত্তিকর মন্তব্য নিয়ে অনুসন্ধানী টিম আন্ডারকভারের বাকবিতণ্ডার এক পর্যায়ে আমরাই আটকে থাকা নারীর ব্যাপারে প্রমাণ দিতে উদ্যোগী হই। আমি তো দেখতেছি তাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে এখানে করছে। আপনি কথা বলেন, আপনি কথা বলেন, এর সাথে কথা বলেন, কে প্রলোভন দিয়েছে এর সাথে কথা বলেন। ঠিক আছে, হ্যাঁ। পুলিশ যাকে অপাঙ্ক্রিয় বলছে তার সামনেই আমরা প্রমাণ করে দেই সে যদিও এখন অন্ধকারের পথহারা পথিক, কিন্তু প্রতারণা থেকে ফিরে আসতে চায় স্বাভাবিক জীবনে, কিন্তু আটকে আছে পাচার চক্রের হাতে। সাগর কি করছে? আপনার সাথে প্রেম ছিল? তাই কত বছর যাবত? আগে সম্পর্ক ছিল
বেশি বছর ছিল না। এই সাগর আপনাকে এখানে এই লাইনটা চিনি। হ্যাঁ, মানে ওই সাগরের বোনের বাসা ছিল এই লাইনের। তা আপনি বলেন নাই যে আমি এই ধরনের ইস্যু না সাগর এই জিনিসটা বুঝতাম না, যেটা টাকার বিনিময় করে বা টাকার তখন আমি এটা কিছু ধারণাটা বুঝতাম। আপনাকে ধোকা দিয়ে এখানে আনছে। হ্যাঁ, একে প্রেমের প্রলোভনে সাগর নামাইছে। তখন ভ্যাবাচাকা খেয়ে পুলিশের ইন্সপেক্টর অজুহাত দাঁড় করানোর চেষ্টা শুরু করেন। বলেন এদের নাকি নিয়ে যাওয়ার এখতিয়ার তার নেই, আছে তার বড় কর্তার। ওসি সাহেব আমাদেরকে বললে আমরা নিব, আর ওসি তো আর এসিতে বললে জিজ্ঞাসা করে নিবে না। দিলা আমার কথা বলতে না, এসি ওসিকে জিজ্ঞাসা করে নিবে না। আমার কমান্ড করলে আমি নিয়ে যাব, কমান্ড ছাড়া আমি তো এগুলো তো দেখতে আসবো না। শেষমেশ সেই অজুহাত দিয়েই অসৎ পথের অসহায় কজন নারীকে উদ্ধার না করেই ফিরে গেল তারা। পুলিশ অভিযানের পর সেই হোটেলের হাল হরকত বদলালো নাকি আগের মতোই আছে, সেটা জানতে দিন দুয়েক পর আবারও ছদ্মবেশে কাস্টমার সেজে রিল্যাক্স হোটেলে টিম আন্ডারকভার। ভেবেছিলাম পুলিশের ভয়ে হয়তো পরিস্থিতি কিছুটা বদলাবে, কিন্তু না, সবই আগের মতোই। থানা সমাচার এখানেই শেষ। এবার কমা দিয়ে রাখা অর্থাৎ অমীমাংসিত কিছু বিষয়ের মীমাংসা। যাকে দিয়ে আমরা আধারের গল্প শুরু করেছিলাম, সে গোলাপকে যে বিয়ের ফাঁদে ফেলে এই নিষিদ্ধ সমাজে নিয়ে এসেছিল, সে আরমান মোল্লা এখন কোথায়, কেমন আছে, সেই গল্প জানাবো আপনাদের। কাজ শেষ, যাত্রাবাড়ি আসছি, এখন কই আসবো? আরমান মোল্লাকে ধরতে গোলাপকে দিয়েই টোপ ফেলা হয় মুঠোফোনে। আচ্ছা। টোপ গেলে আরমান আমন্ত্রিত হই শনির আখড়া এলাকায় তার বাসায়। নিচে নামান, আপনি সাক্ষাৎকার নিতে হলে আমার প্রতিষ্ঠানে আসেন। কিন্তু গোলাপ যে গণমাধ্যম কর্মী নিয়ে আসবে সেটা ঘুণাত করেও ভাবতে পারেনি আরমান, তাই ঝামেলা পাকানোর চেষ্টায় তৎপর সে। আপনার ইন্টারভিউ দিতে আসি, আপনি কথা বললে ইন্টারভিউ দিব না, বললে বলবেন যে দিব না, আমি দেব না ইন্টারভিউ, চলে যান। ঠিক আছে, যান, আপনারা চলে যান। এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে সে চিন্তা আগেই মাথায় রেখেছিল টিম আন্ডারকভার। কোন অধিকার আমার মারা, সেটা আমার কত দাঁড়া, কোন অধিকারে কো ওরে মা আরমান তো কেন, ওরে মা ব্যথা পাইতাছি কিন্তু অধিকার লাড়ি মুড়িল মালের বোতল কো তুই আঙুল কেমনে কষ্ট দিতে চাস? মারতে এসে আমার এখন মারলে আবার হ্যাঁ মনে মারবো। ডবল ডবল খাইবো। কি চালাকি করছিস? আমি কেডা আনছি ওগো? হ্যাঁ, তো ওগো চিনলে সেটা তোর চিনা, তুই 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 আমার, আমি চিনা, তুই আমার মারবি কি লিগা? তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরাও জড়ো করি আন্ডারকভার বাহিনী, সাথে যোগ হয় সচেতন এলাকাবাসী। তখন তারাই ঘরে লুকানো আরমান মোল্লাকে ডেরা থেকে বেরোতে বাধ্য করে। শুরু হয় প্রশ্নবাণ। ওই আমার পিছে লেগে রয়েছে, ওই আমারে কইছে আমার বিয়া করতে, আমি কইছি আমি তোরে বিয়া করুম না। এই সাইনটা কি আপনার? কোনটা? আমার সাইন এইটা, আমার সাইন যে কেউ করতে পারে, আমি সহজ সাইন, তাহলে এটা আমার হ্যারাস করা হইতাছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, নোটারি যখন করতে হয় তখন কিন্তু দুজনকে একই সাথে না, আমি কোথাও যাই নাই। হ্যাঁ, আমি কোথাও যাই নাই তার সাথে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কোর্টের কাগজটাই নকল? হ্যাঁ, হইতে পারে, হইতে পারে নকল সে করছে আমার চাপানের লিগা, কিন্তু এটার আসল কপি কিন্তু আমাদের কাছে থাকলে থাকবো। আর উত্তর দিতে ভ্যাবাচাকা খায় ভুয়া বিয়ে করে মেয়েদের নোংরা পথে নামানো আরমান মোল্লা। আপনি বললেন যে তার সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ নাই, কিংবা সে আপনাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। তো একটা মানুষ যদি আপনাকে হ্যারাসমেন্ট করে কিংবা আপনার সম্পর্কে মিথ্যাচার করে, সে ফোন দিলে আপনি তাকে বাড়িতে নিয়ে আসবেন না? সে তো আগেও পরে আমগো বাড়িতে আইছে, গেছে, খাইছে, লইছে, আমার ওয়াইফে চিনে, আমার বাচ্চা চিনে। বলেন যে আপনি যে এখন আমার কথার আগে উত্তর যখন চাইছেন, প্রশ্ন শেষ হবে তারপর বলবেন। উনি আমাকে ফোন করছে, কই তুই? আমি কইছি যে আমি দোলাইপাড়। দোলাইপাড় কোন জায়গায়? আমি কি দোলাইপাড় এমন জায়গায়? কয় তুই আয়, তোরে অনেকদিন দেখি না, আমি দেখুম। ঠিক আছে, দেখবো। তা আইসি, কয় খিদে লাগছে, বাসায় যাবো, চল। তো আমার বউ পোলাপান সবার লগে লিয়া যু। আপনি যেই কথাটা বললেন যে তার সাথে আপনার এই ধরনের রিলেশন নাই, সে অনেকগুলি বিয়ে করছে, সে অনেক কাজ করে, তার সম্পর্কে তো আপনি বললেন এতক্ষণ যে সে এই ভুয়া বিয়ে করছে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে। তা আপনিই বলেন যে একজন মানুষ আপনাকে ফাঁসানোর চেষ্টা করলো, সে আপনাকে ফোন দিল এবং তাকে আপনি ঘরে নিয়ে আসলেন। আচ্ছা, যাই হোক, আমি যদি ভাই আপনাদেরকে কিছু করে বলে থাকি জিদের মাথায়, রাগের মাথায়, আমি সরি, আমার মাফ করে দেন।
আমি ড্রাইভার। আরমান মোল্লার মতো সিন্ডিকেটরা আসলে কোন সূত্র মেনে কি ফর্মুলা কাজে লাগিয়ে এই সমস্ত নারীদেরকে জিম্মি করে সেই ব্যাপারটি জানিয়ে রাখতে চাই। ওরা কোনো একটা মেয়ের সাথে সম্পর্ক করার পরে এইভাবে বিয়ে করে, মানে নোটারি দেখায় আর কি, একটা কাগজ দেখায় বিয়ে করে। বিয়ে করার পরে মেয়েটারে আয়নায় এভাবে কাজকাম করায়, আয়নায় একটা ভিডিও করে, এই ভিডিওটা দেখায় মেয়েটার লাইফটা নষ্ট করে দেয়। ভিডিও ফুটেজটাই ওদের কাল, অন্য কিছুই নেই। ভিডিও ফুটেজটাই করে বলে যে ফ্যামিলিরে দেখাইবো, গ্রামে দেখাইবো, আত্মীয় স্বজনে দেখাবো, ইন্টারনেটে ছেড়ে দিব। এই কথা বললে যে কোনো মেয়েই মান সম্মানের ভয়ে লাস্টে বাধ্যতামূলক আরও অনেক মারধর করে। আর যেখানে যেখানে দিয়ে আসে টিএসএ, এই যে গাজীপুর বলেন, আবার ঢাকার ভিতরে কিছু আছে, অন্য বাসায় বলেন, মানে এমন জায়গায় দিয়ে আসবে, ওখান থেকে যে বের হবেন সেটাও বের হতে পারবে না কেউ। এবার আরেকটি অনুসন্ধানী গল্প শেষ করার সময় হয়েছে। ওই যে মনে আছে স্পেশাল ব্রাঞ্চ কর্মকর্তা লিয়াকত আর বকুলের প্রেমের গল্প। এবার সেই গল্পের শেষ অধ্যায়। লিয়াকতের মুখোশ উন্মোচনের দায়িত্ব নেয় আধারের গল্পের অন্যতম চরিত্র বকুল। ওর আইডি কার্ড আছে, আইডি কার্ডটা আমি হাতে লাড়বো ছাড়বো না, তখনই আপনার ফলো করবেন আইডি কার্ডটা। সেই দায়িত্ব পালনে ডেটিং ফিক্স হয় লিয়াকত ও বকুলের। প্রথমে তারা কিছুক্ষণ পার্কে বসে ফুচকা খায়। চটপটি খাবে না? আসো আসো, তোমার খাওয়াই আগে, অনেক মজা সেটা খাওয়াই দিই, খাও। আমি প্রতিদিন আসবো, তোমার এইখানে অনেক সুন্দর জায়গা। সেখানে যখন মন ভরে না তখন যায় অন্য আরেক জায়গায়। সব শেষে তারা কপতি সেজে একটা ফুট ওভারব্রিজের উপরে এসে বিকেলের সীসাযুক্ত বাতাস খাওয়া শুরু করে। তোমার কার্ড থাকে না? এটাই তো কার্ড, রেশন আছে। তোমার ভিজিটিং কার্ড নাই? এটা কি কার্ড? এটা তোমার তো আইডি কার্ড। এটা দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবে, যে কোনো জায়গায়। আমার বাংলাদেশের যত জায়গা আছে, এয়ারপোর্টে হইতে শুরু করে, বিমান হইতে শুরু করে, বিমানের ভিতরে উঠলো আমার কেউ বাধা দেবে না। কেউ বাধা দিবে না? তাহলে তো তোমারই শক্তি, তোমার সাথেই তো চলা লাগবে। বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, যেন ঢুকবো কেউ করবো না, কই যান, খালি কবে সার যান, স্যার খালি যান যান। সাথে চলতে থাকে আবারও সেই খুশ গল্প, যার মধ্যে দেহাত্মবাদী কথাবার্তায় বেশি। আমি তোমার সাথেই থাকবো, বাসা নিবো। আমার তুমি আমি বিয়ে করে লই, পৃথিবীতে কেউ জানবো না। যেখানে নিজের মুখে জানা যায় লিয়াকতের পরিচয় ও দায় দায়িত্বের পরিধি সম্পর্কে। কিসের কাজ? প্রধানমন্ত্রী ডিউটি করছে, এই কার্ডের অনেক পাবলিকের কাছে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত, প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিউটি করছি। এই কার্যালয়ে ডিউটি করছে এই কার্ড। তথ্য প্রমাণ সব হাতে আসার পর এবার বিশেষ পরিস্থিতি তৈরি করার পরিকল্পনায় পরিচয় গোপন রেখে খাজুর আলাপের চেষ্টা করা। আমরা আমার ছিলেন কিভাবে না আর কি পরিচিত লাগতেছে, এই কারণে পুলিশে আছেন কিনা আমরা আমার দেখছেন কই? দেখছি হয়তো বা মালিবাগের দিকে, মালিবাগের দেখছেন। তখন বেজায় খেপে যান লিয়াকত সাহেব। শুরু হয় উচ্চ বাচ্চ। না একটু এদিকে আসেন, না আপনার সাথে এখানে কথা বলছি। আপনারা বলছি এদিকে আসেন, এদিকে আসেন। একটু কথা বলি প্লিজ। আসেন আমার সাথে। না আসতেছি, একটু কথা বলি প্লিজ। আপনি আমার সাথে আসেন বলছি। না কথা বলতে আপনার সাথে কোনো সমস্যা? প্লিজ আশ্চর্য হয়ে গেছি। আপনার একটু প্লিজ একটু কথা বলি। আরে কাশি কথা বলতে কি সমস্যা আপনার? একটু প্লিজ নিজে নিজে না না নিজে এখানে উপরেই কথা বলেন। আসেন না, আসেন আপনি ধরতে। তখন আর দেরি কিসের? সন্ধ্যার অন্ধকার কাটাতে ক্যামেরার আলো জ্বালিয়ে টিম আন্ডারকভার মুখোমুখি লিয়াকতের। তখন কি পরিস্থিতি হয়েছিল সেটা মুখে বললে মজা পাবেন না একটু, তাই চোখে দেখুন। টুকরো টুকরো গোছালো অগোছালো গল্পে টিম আন্ডারকভার দেখানোর চেষ্টা করেছে নিষিদ্ধ সমাজের অন্ধকারে থাকা মানুষগুলো আলোতে আসতে চায় ঠিকই, কিন্তু সমাজ তাদের সে সুযোগ দেয় না। তাদের স্বপ্নগুলো কিছুক্ষণ মুক্ত বাতাসে ঘোরাঘুরি করে, আবার সস্তা প্রসাধনীর মতো সেগুলো আবার মিলিয়ে যায়।
কারণ তারা যে পথের পথিক, সে পথের কোনো গন্তব্য নেই, ঠিকানাহীন অন্ধকার এক পথ। আর সেখান থেকে ফিরে আসা কখনো কোনোদিনও সম্ভব নয়, কারণ সে পথের কোনো শেষ নেই। বললে কি এতদিন আমার নিজের জানটাই নিজে আমি দিয়ে দিতাম, কারণ আমার যে জীবন, আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই দুনিয়াতে থাকবো না, মরে যাব। এই দুনিয়াতে থাকবো না, মরে যাব। কোনো ছেলের সাথে সম্পর্ক করে যেন ওরা ঘর ছেড়ে না আসে, আর কোনো ছেলের সাথে কোনো সম্পর্কই না করে। ছোট বোনটা সবাই সুখে আছে, আমি এখন বর্তমানে এই 1.5 মাসের ভিতরে কষ্টে আছি। বলতে পারি না, বলতেও পারি না। নিজের মাঝে মাঝে রাত্রে শুইলে আর কোলে ফাইটা মন যায় মরে যায়। সহ্য করতে পারি না, অনেক কষ্ট।